সারা দেশে বিশৃঙ্খলার পিছনে ইন্ধনদাতারা রয়েছে সেনাবাহিনী। আইনজীবী সাইফুল হত্যা, সরানো হলো পুলিশের ডিসি ও সিকে। ইসকনের নিষিদ্ধের ব্যাপারে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত। এবং সর্বশেষ জানাবো ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সারা দেশে বিশৃঙ্খলার পেছনে ইন্ধনদাতারা রয়েছে সেনাবাহিনী। সম্প্রতি সারা দেশে চলমান বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন দেখছে সেনাবাহিনী। তবে এই ইন্ধনদাতা কারা, তাদের সুনির্দিষ্ট পরিচয় সেনাবাহিনীর কাছে নেই। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গত 2 সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, সেনাবাহিনীর পদক্ষেপের কারণে অনেক ঘটনা শেষ পর্যন্ত ঘটছে না। যেগুলো ঘটছে সেগুলো থেমে থেমে যায়, সেজন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী। তবে ছাত্র শ্রমিকদের মতো সাধারণ জনগণের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর শক্তি প্রয়োগের বিষয় আসে, তখন অনেক চিন্তা করে এগোয় সেনাবাহিনী। সেজন্য হয়তো অনেকে মনে করতে পারেন যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি। রাজধানীর যাত্রাবাড়িতে অনেক পরে সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে এবং তারা আসার পরেও তেমন ভূমিকা কেন দেখা যায়নি জানতে চাইলে কর্নেল ইন্তেখাব বলেন, এমন ছাত্ররাই কিন্তু আন্দোলন করে দেশের এমন একটা পরিবর্তন এনেছে। আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালো দিকে যাবে। ছাত্ররাই যখন কারো ইন্ধনে পরিস্থিতি না বুঝে সাময়িকভাবে ডিরেইলজ হয়ে যাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, তখন আমাদের কিন্তু অনেক চিন্তা করে কাজটা করতে হয়। আমরা আশা করি ছাত্ররা বা সাধারণ মানুষ যারা আছে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব বুঝবেন। আর সামাজিক মাধ্যম বা যে কোনো মাধ্যমে কোনো উস্কানি এলে সবাই যেন যাচাই করে চেষ্টা করেন যে আসলে ঘটনাটি কি ঘটছে। আইনজীবী সাইফুল হত্যা, সরানো হলো পুলিশের ডিসি ও সিকে। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে বিষয়টি নজরদারি করা হচ্ছে। আইনজীবী হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার পর্যন্ত 30 জনের অধিক লোককে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ, কিন্তু তাদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত করা এবং তাদের ভূমিকা কি ছিল তা স্পষ্ট করতে পারেনি পুলিশ। ইতোমধ্যে পুলিশের প্রাথমিক ব্যর্থতা পাওয়া গেছে বলে জানা গেছে, যে কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ জোনের উপকমিশনার মোহাম্মদ লিয়াকাতুল খানকে বদলি করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে বন্দর জোনের ডিসি শাকিলা সুলতানাকে। তাদের বদলি আদেশে সই করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এরপর আজ পৃথক আদেশে সিএমপি দক্ষিণ জোনের অধীনে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে বদলি করা হয়েছে। তার স্থলে সিএমপির বিশেষ শাখায় কর্মরত পরিদর্শক মোহাম্মদ আব্দুল করিমকে পদায়ন করা হয়। এদিকে সহকর্মী হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালতে ব্যাপক বিক্ষোভ করে আইনজীবীরা। একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে তারা। এতে করে বুধবারের মতো বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। এদিন বিক্ষোভ সমাবেশে আইনজীবী নেতারা বলেন, ঘটনার দিন পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকে নীরব ছিল। তাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ইসকনের অনুসারীরা আদালতে জড়ো হয়। এক পর্যায়ে তারা আদালত পাড়ায় মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এর প্রতিবাদ জানালে আইনজীবীদের উপর চড়াও হয় ইসকনের অনুসারীরা। এক পর্যায়ে অ্যাডভোকেট সাইফুলকে নির্মমভাবে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। সিএমপি কমিশনারকে আলটিমেটাম দিয়ে আইনজীবী নেতারা বলেন, ঘটনার পুলিশ যথাযথ ব্যবস্থা নিলে এত বড় ঘটনা হতো না। এটি পুলিশের ব্যর্থতা। দ্রুত সময়ের মধ্যে আইনজীবী সাইফুলের খুনিদের গ্রেফতার করা না হলে আপনি পদে থাকতে পারবেন না। ইসকনের নিষিদ্ধের ব্যাপারে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। অন্তর্বর্তী সরকারের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি উঠতে পারে, দাবি নিয়ে মানুষ কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধকে সরকার জড়িয়ে ফেলছে না। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটি আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতে পারেন, নাও হতে পারেন, সেটি আদালত দেখবেন। রিজওয়ানা হাসান আরও বলেন, পত্রিকায় দেখেছেন ইসকনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে তাদের সঙ্গে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত। দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের আমির বলেন,
অন্তর্বর্তী সরকার যাতে শৃঙ্খলার ভেতর থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশ আমাদের সবার, জাতির ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য গড়া যাতে আরো শক্ত বা দৃঢ় থাকা যায়। এছাড়া প্রশাসনে আরো কিভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকে দ্রব্যমূল্য কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা হয়েছে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের কষ্ট হচ্ছে। মানুষের সামর্থ্যের মধ্যে দ্রব্যমূল্য কিভাবে নামিয়ে আনা যায় এসব বিষয় নিয়ে কথা হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, সামনে রমজান মাস, এই মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি। জামায়াতের আমির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক আলোচনা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় আমরা একমত হয়েছি। আমরা বলেছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে যারাই জড়িত থাকবে তাদেরই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বিএনপির ঐক্য তৈরির দাবিকে আমরা স্বাগত জানিয়েছি। তিনি আরো বলেন, দলমত ধর্ম নিয়ে ভিন্নতা থাকবেই, দেশকে নিয়ে প্রয়োজনে আমরা যাতে একমত ঐক্যবদ্ধ থাকতে পারি এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে কোনো কথা হয়নি বলে জানান তিনি। ইসকন নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, শুধু ইসকন না, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলে শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তরকে কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না। তখন তারা নিশ্চুপ থাকলো কেন? যখন উত্তর পূর্বাঞ্চলে বানের পানিতে ভেসে গেল, সেখানে তো শুধু মুসলমানের বাড়ি ভাসেনি, হিন্দুদের বাড়িও ভেসে গেছে। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তরের মায়া দয়া দেখলাম না। চিন্ময় বাংলাদেশি নাগরিক, সে অপরাধ করুক বা না করুক, আদালত সেটা দেখবে। তিনি আরো বলেন, আপনাদের এত আগ্রহ কেন? জুলাই আগস্ট আন্দোলনে 2000-এর মতো শিশু তরুণ কিশোরকে নির্বিচারে হত্যা করলো যেই শেখ হাসিনা, তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন। বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা আর পার পাবেন না। আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন। চিন্ময় গ্রেফতার হয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী। হঠাৎ করে ইসকন নামের একটি সংগঠনের বিভিন্ন তৎপরতা দেখা গেল। সেই তৎপরতার মধ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে। চিন্ময়ের গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না করছেন বলে মন্তব্য করে রাষ্ট্র সাবেক এই ভিপি বলেন, চিন্ময়কে গ্রেফতারের ব্যাপারে শেখ হাসিনা অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটি স্টেটমেন্ট দিয়েছেন। মুগ্ধর মতো একটি তারুণ্যদীপ্ত ছেলে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তার